আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ এখন পাকিস্তানময় হয়ে গেছে। 71-এর স্মৃতি তো বহু দূরে চলে গেছে, মানে যারা এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় তাদের সৌজন্যে। এবং এখন আবার একটা কথা শোনা যাচ্ছে যে পাকিস্তান 71-এর মার্চে যে গণহত্যা ঘটেছিল, বুদ্ধিজীবী হত্যা ঘটেছিল রাত্রের অন্ধকারে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে, সেটাও নাকি পাকিস্তান করেনি, সেটাও নাকি করেছে বাংলাদেশের যে ভারতীয় সেনারা, তারা গিয়ে নাকি সেটা করেছে। আর এইটা কেন এটা পাকিস্তান করেনি তার সব অদ্ভুত কারণ, যে ভাইয়ের রক্ত, পাকিস্তানের সেনারা কখনো ভাইয়ের রক্তে নিজেদের হাত রাঙাতে পারেন না। মুসলিমের রক্ষক হচ্ছে পাকিস্তান। সুতরাং মুসলিম, বাংলাদেশের মুসলিম বুদ্ধিজীবী হোক আর যারাই হোক, তারা তো মুসলিম, তাদের রক্তে পাকিস্তান তাদের হাত রাঙাতে পারে না, সেটা করেছে ভারতীয় সেনা। এমন কথাও শুনতে হচ্ছে। এই দুর্ভাগ্য, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব না। এখানে আমি এখন আলোচনার যেটা বিষয়টা নিয়ে করব, সেটা হচ্ছে পাকিস্তানের কি সত্যি মুসলিমদের রক্ষক, মুসলিমদের মিত্র, শত্রু নয়, এই বিষয়টা নিয়ে। সিএনএন নিউজ 18 সংবাদ মাধ্যম অক্টোবরে একটি সংবাদ প্রকাশ করেছে, যার হেডলাইন হলো পাকিস্তানস ইসরায়েল ইউ-টার্ন, 20,000 troops to be sent to Gaza in post-war stabilization mission। এর বাংলা অর্থ হলো ইসরায়েলের ব্যাপারে পাকিস্তান উল্টো পথে হাঁটলো। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজাকে স্বাভাবিক করতে পাকিস্তান সেখানে 20,000 সেনা পাঠাচ্ছে। পাকিস্তানি সেনার কি কাজ গাজায় গিয়ে? তারা ইসরায়েলের হয়ে গাজায় অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখবে, হামাসকে নিরস্ত করবে, ফিলিস্তিনিরা যাতে সীমান্ত অতিক্রম করে গাজায় না ঢুকতে পারে সেটা দেখবে। ইসরায়েলের হয়ে গাজাকে সুরক্ষিত রাখার দায়িত্ব এবং গাজার পুনর্নির্মাণ প্রচেষ্টায় সাহায্য করা হচ্ছে পাকিস্তানি সেনার কাজ। এক কথায়, প্যালেস্টাইনের মানুষকে গাজা থেকে চিরকালের জন্য নির্বাসিত করার ইসরায়েল মাঝকিনি চক্রান্ত বাস্তবায়িত করবে পাকিস্তানের সেনা। সিএনএন নিউজ 18 সংবাদ মাধ্যমের অক্টোবর 2025-এর ওই একই রিপোর্টে আরো বলা হয়েছে যে পাকিস্তান প্রতি সেনা যাদেরকে পাঠাবে তাদের জন্য ইসরায়েল থেকে $10,000 করে দাবি করেছিল মাথাপিছু, সেনার মাথাপিছু। কিন্তু ইসরায়েল শুধু $100 অফার করেছিল, রাজি হতে চায়নি পাকিস্তান। কিন্তু আমেরিকা শাসিয়ে দিয়েছে, টাকার বিষয়টা তোমরা দেখবে না, আমরা কথা বলবো ইসরায়েলের সঙ্গে, তোমরা সেনা পাঠাও। না পাঠালে ট্রাম্প কি করবেন? ট্রাম্পের প্রশাসন সম্প্রতি 2025-এর এই ডিসেম্বরে, একেবারে সম্প্রতি, পাকিস্তানের F-16 বিমান বহর যেগুলো আমেরিকা পাঠিয়েছিল, তাদের আধুনিকীকরণের নাম করে $686 মিলিয়ন প্যাকেজ অনুমোদন করেছে। সেটা দেবে না যদি পাকিস্তান সেনা পাঠাতে রাজি না হয়। এছাড়া IMF এর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের $7 বিলিয়ন যে ঋণ এবং $1.4 বিলিয়ন যে জলবায়ু স্থিতিস্থাপকতা তহবিল, সেটাও আটকে দেয়া হবে। বিশ্ব ব্যাংক থেকে ঋণ মিলবে না, বকেয়া ঋণের কিস্তি পরিশোধ করার জন্য চাপ আসবে এবং ইসলামী উপসাগরীয় রাষ্ট্রগুলোকে বলে দেয়া হবে পাকিস্তানকে কোনো আর্থিক সাহায্য যেন না দেয়া হয়। আরো আছে 9/11-এর সেই যে টুইন টাওয়ার ধ্বংসের প্রেক্ষিতে যে নিষেধাজ্ঞা বা স্যাংশন পাকিস্তানের ওপর চাপিয়েছিল আমেরিকা, তার বেশ কিছু এখনো আছে, সেটা কিন্তু তোলেনি আমেরিকা। আমেরিকার কথা না শুনলে সেই স্যাংশন থেকেই যাবে। চাপের রাজনীতি খুব ভালো বুঝে আমেরিকা। বাইডেন সাহেব যাওয়ার আগে গত বছর ডিসেম্বরে পাকিস্তানের মিসাইল প্রোগ্রামে নিষেধাজ্ঞা আরোপ করে গিয়েছেন। আসিম মুনির খুব চেষ্টা করছেন ট্রাম্প সাহেবের মন জুগিয়ে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে। আর ট্রাম্প সাহেবও বুঝে গেছেন পাকিস্তানের কোনো উপায় নেই, এমনই ভিখিরির দশা হয়েছে পাকিস্তানের। সুতরাং জাদ ভাই ফিলিস্তিনিদের রক্তে মাখা হাত, সেই রক্তে মাখা ভাত যদি খেতে হয় তাতেই বা ক্ষতি কি? তাছাড়া পাকিস্তানের রক্তে আছে, সদর্মী ভাইয়ের রক্তে হাত রাঙানোর লম্বা ইতিহাস।
বাংলাদেশের কথা তো শুরুতে বলেছি, সেটা তো অনেকে মানতে চাইছেন না, না মানুন। এই তাহলে শুনুন, এই প্যালেস্টাইনিদের কি করেছিলেন পাকিস্তানি জেনারেল জিয়াউল হক সাহেব, সেটা তো খুব পুরনো ইতিহাস নয়। জর্ডানে, ওই মধ্যপ্রাচ্যের জর্ডানে ব্ল্যাক সেপ্টেম্বর 1970 নামে কুখ্যাত হয়ে রয়েছে সেই ঘটনা। ব্রিগেডিয়ার মোহাম্মদ জিয়াউল হক, যিনি পরে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল হয়েছিলেন, তিনি 1967 সালে জর্ডানে প্রশিক্ষণ দিতে, সেখানকার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন। আর 1970-এ তিনি মানে জিয়াউল হক সরাসরি জর্ডানের রাজা হুসেনের প্যালেস্টাইন মিশনে জড়িত হয়েছিলেন। কি মিশন? মিশনটা হচ্ছে 1970-এর সেপ্টেম্বরে যখন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি জর্ডানীয় রাজকীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল, জিয়াউল হক সরাসরি সামরিক অভিযানের দায়িত্ব নিয়েছিলেন জর্ডানের হয়ে। ফলাফল পাকিস্তানি বাহিনীর হাতে মাত্র 11 দিনে সরকারি হিসেবে 10,000 এবং বেসরকারি হিসেবে প্রায় 25,000 ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক সাধারণ ফিলিস্তিনি মুসলিম। আজ আবার যখন সেই পাকিস্তানি সেনাদের হাত দিয়ে আবার প্যালেস্টাইনের মানুষদের দমন করার সম্ভাবনা এসেছে, তখন পাকিস্তানি জনতা, এমনকি পাকিস্তানি মিডিয়া পর্যন্ত ফেটে পড়েছে প্রবল বিক্ষোভে। পাকিস্তানের মিডিয়া এখনো বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়ার মতো ওই ইউনুস ভজনাতে, জামাত ভজনাতে নিজেদেরকে সেই স্তরে নামিয়ে আনেনি। মানুষ পাকিস্তানে নেমে এসেছে রাস্তায়, স্লোগান তুলেছে আসিম মুনিরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে লোভ এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ উড়ে বেড়াচ্ছে সারা পাকিস্তানে। মুসলিম জনতা ইসলামের রক্ষক হিসেবে যে আসিম মুনির নিজেকে প্রচার করতেন, তিনি এখন ঈশ্বরের, আল্লাহর উম্মার প্রতি বিশ্বাসঘাতক হিসেবে মানুষের ঘৃণা কুড়োচ্ছেন। কেবল দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ আজ এই প্রশ্ন তুলছে যে পাকিস্তানের সেনা কি শান্তিরক্ষা বাহিনী, নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আছে, নাকি ভাড়াটে সেনা হিসেবে, মার্সেনারি হিসেবে তারা কাজ করে, যারা টাকার বিনিময়ে যাকে খুশি তাকে মারার বরাত নেয়। আজ পাকিস্তান নিয়ে এই কথাগুলো তুললাম, প্রথমেই বলেছি যে জন্য সেই ঘটনাটা, সেটা হচ্ছে বাংলাদেশে আজ যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে। সারা বাংলাদেশ আজ যে তীব্র গৃহযুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, তার মূলে আছে বাংলাদেশেরই কিছু সংখ্যক মানুষের তীব্র পাকিস্তান প্রেম এবং সেই সঙ্গে তীব্র ভারত বিরোধিতা। অর্থাৎ পাকিস্তানের শত্রু ভারত, অতএব বাংলাদেশের শত্রু ভারত। আর এই প্রেম ও বিরোধিতার মূলেও আছে আরেকটি জিনিস, সেটা হচ্ছে ধর্ম। পাকিস্তান মুসলিম দেশ, তাই সে আমার মিত্র, আর ভারত হিন্দু প্রধান দেশ, তাই আমার শত্রু। তাই ভারত যতই আমার পাশে দাঁড়াক, এর বাইরে আর কোনো কারণ নেই। যারা এই রাজনীতি দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আজ বাংলাদেশকে, তাদের উদ্দেশ্যে বলি, ধর্ম দিয়ে শত্রু মিত্র বিচার করবেন না। যে ভূ রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ও ভারত, তাতে শত্রুতার অবকাশ নেই। এটা ভারতের ক্ষেত্রেও যেমন মিথ্যে নয়, সত্যি, কিন্তু তার চেয়ে ঢের বেশি সত্যি বাংলাদেশের ক্ষেত্রে। কারণ ভারত অনেক বড় দেশ, বাংলাদেশ অনেক আয়তনেও ছোট্ট, সমস্ত দিকেই ছোট্ট দেশ। সুতরাং এখনো সময় আছে। তীব্র ভারত বিরোধিতার ঢেউয়ে ভেসে বাংলাদেশের বড় সর্বনাশ করবেন না। মুখে লাগাম দিন, নইলে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে। যেভাবে মূল্য দিতে হয়েছে ও হচ্ছে আজ ইউক্রেনকে, যেভাবে ইউক্রেনের বিস্তীর্ণ ভূখণ্ড চলে গেছে রাশিয়ার হাতে, তেমন ভাবে বাংলাদেশের ভূখণ্ড যদি ভারতের দখলে যায়, অবাক হবেন না, অবাক হওয়ার কিছু নেই। রাশিয়াকে আমেরিকা, ইউরোপ যেমন স্যাংশন দিয়েও, বহু রকমের বিরোধিতা দিয়েও করেও, অস্ত্র শস্ত্রের সাহায্য করেও যেমন কিচ্ছু করতে পারেনি, ভারতকেও কেউ কিচ্ছু করতে পারবে না। এটা জেনে নিন, শুনে নিন। কেউ আসবে না বাংলাদেশের পাশে, চীন তো আসবেই না, পাকিস্তানকে খুঁজে পাওয়া যাবে না, দেখে নেবেন। আল্লাহ সুবুদ্ধি দিন বাংলাদেশের বালো খিল্ল এই বদমাশদের।